কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে, বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নয়। অথচ সর্বোচ্চ সহযোগিতা, আইনি পরামর্শ, সাংবিধানিক পরামর্শ, আপনারা টিভিতে নিশ্চয়ই লাইভ দেখেন, বিটিভিতে, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেন, তো দেখলে বুঝবেন যে সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। আমি দাবি করছি না যে আমার সর্বোচ্চ আছে, সেটা বিচারকের দায়িত্ব জনগণের, এবং আপনারাই বিচারক সেই ক্ষেত্রে। সুতরাং পজিটিভ জিনিসগুলো দেখবেন। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। এই আলাপ আলোচনা আরো বেশি দিন যেন লিঙ্গায়িত না করে, মানে দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি অতি শীঘ্র, সেটা চেষ্টা করছি। বাট আপনারা জানেন যে আমরা যেহেতু রাইট টু স্পিচ, মানে এটা আমরা এস্টাবলিশ করেছি, ফ্রিডম অফ স্পিচ আমরা এস্টাবলিশ করেছি, প্রত্যেকের ভয়েসটা শুনতে হয়, এবং এই শুনতে শুনতে হয়তো একটা ইস্যুতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, এটা অনেক টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। এর বেশি বললে আমার সমালোচনা হয়ে যাবে। থ্যাংক ইউ। 94 অনুচ্ছেদ নিয়ে আপনার রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটা কি তার মানে কি গন্ডিটা কি আরো বাড়ানো হলো না কমানো হলো, সীমিত করা হলো, মানে ক্রাইটেরিয়া গুলো? এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতাটা সীমাবদ্ধ করা হলো না। আইন যেটা প্রণয়ন হবে সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়নি, কারণ এই আইনটা যখন প্রণীত হবে সেটা দীর্ঘ আলোচনা করতে হবে, এটা পার্লামেন্টে দীর্ঘ ডিবেট হবে, সমাজের বিভিন্ন ক্রস সেকশনের সাথে আলাপ আলোচনা করা হবে, আইনজীবী সমাজের মতামত নেওয়া হবে, আদালতের মতামত নেওয়া হবে, সবাই সুশীল সমাজের মতামত নেওয়া হবে, নিয়ে সেই আইনটা একটা ভালো সমৃদ্ধ আইনে পরিণত করা হবে। এখানে একটা বোর্ড করার পরামর্শ এসছে, কিন্তু এই বিষয়গুলো যখন আইন প্রণয়ন করা হবে তখন ডিটেইল আসবে। আমরা এখন তো কনস্টিটিউশনের বিষয়ে নীতিগতভাবে একমত, আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেটা অনেক লম্বা ব্যাপার। সবাই যখন একমত হয় যে সংবিধানে এই পরিবর্তনটা আনা হবে, সেখানে এনসিসির কোনো প্রশ্নই তো আসে না। এখানে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবাই যখন একমত হয়েছে যে সংবিধানে এই পরিবর্তনটা আনা যায় এইভাবে, এনসিসি তার প্রয়োজন নেই। আর সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, ওই ধারণার সাথে তো আমরা আগে থেকে একমত না। 94 কি বললেন কে? আমি বলছি সুপ্রিম কোর্টের যে এটা কি সংজ্ঞা চেঞ্জ করতে হবে কিনা, সংশোধন করতে হবে কিনা, এটা না না, আপনাদের ফর ইউর নলেজ বলি, রাষ্ট্রে একটি আদালত থাকিবে, তার নাম সুপ্রিম কোর্ট, আর্টিকেল 94। ঠিক আছে, রাষ্ট্রে কয়টা আদালত? একটা আদালত। এখন আমি তো মনে করি এখানে সবাই সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে বাই নাও, আই হোপ সেটা হওয়া উচিত। তবে মাঝে মধ্যে সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে বলে বলি আর কি, ইজি করে দিচ্ছে আপনাদের জন্য। দেশে একটি আদালত, আর্টিকেল 94, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বাকি যেটা আছে, সুপ্রিম কোর্ট বলা আছে যে দুইটা ডিভিশন থাকবে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তারপরে যে আদালতগুলো আছে সেগুলোর নাম হচ্ছে অধস্তন আদালত। সেই অধস্তন আদালতের সৃষ্টি, সেই অধস্তন আদালত সময়ে সময়ে বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল সৃষ্টি, বিভিন্ন রকমের আদালত সৃষ্টির একটা এখতিয়ার আছে, কিন্তু প্রতিষ্ঠিত যেটা আমাদের মানসপটে বেশি ওঠে সেটা হচ্ছে জেলা আদালত সহ, এই তো এগুলো সব অধস্তন আদালত, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি। প্লিজ লেট মি ফিনিশ। লোয়ার জুডিশিয়ারি এগুলোর জন্য আর্টিকেল 116 বিধান দেয়া আছে। বর্তমানে আর্টিকেল 116 হাইকোর্টে একটা রিট শুনানি হচ্ছে, আজকে সেটা আরো 2 সপ্তাহ অ্যাডজর্ন করা হয়েছে, লেটেস্টটা বলছি। সেটা যদি ওখানে প্রেসিডেন্টের এখতিয়ার দেয়া আছে যে অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে প্রেসিডেন্টের এখতিয়ার আছে, ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। এখন এই প্রেসিডেন্টের এখতিয়ারটা হলে সেটা আবার এক্সিকিউটিভের ফাংশন হয়ে যায়। সেই জন্য লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের 31 দফাতে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। তাহলে পরে সেই আর্টিকেলে চেঞ্জ আসবে, সেই আর্টিকেলটা পার্লামেন্ট আসলে তখন চেঞ্জ হওয়ার আগেই সুপ্রিম কোর্ট মনে করছে বা কোনো আইনজীবী রিড করে যদি করা যায় কোর্টের মাধ্যমে, সেই চেষ্টাটা এখন চলছে। তো এখানে যেহেতু একটা বিচারাধীন বিষয়, আমি ডিটেইল বলবো না, তবে আর্টিকেল 116 যে সমস্ত শুনানি চলছে ওখানে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে, একজন ইন্টারভিনার হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে শুনানি হবে। সেই হিসাবে 116 যেভাবে আদালতে রায় আসে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তারপরেও বলি, যেভাবেই যাই আসুক না কেন, এটা পরবর্তী পার্লামেন্টের রেটিফিকেশনের একটা বিষয় থাকবে এবং পরবর্তী
পার্লামেন্টে অবশ্যই সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে আমার কথা আছে। অধস্তন আদালতে যারা ফেসিস্টের দোসররা বসে আছে, যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, তাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফেসিস্টদের দোসররা না থাকে, যাদের বিরুদ্ধে এখন ট্রান্সফার, যাদের বিরুদ্ধে এখন বিভিন্ন রকমের মানে পদক্ষেপ বলতে নাকি বিচার বিভাগ কি যেন এটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে, তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচার করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফেসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। আমাদের সেটা ক্লিয়ার বক্তব্য, ফেসিস্ট মুক্ত হইতে হবে ফ্রম লোয়ার এন্ড আপার জুডিশিয়ারি যেখানে যা আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সত্যিকার ভাবে কার্যকর হবে। এদের মাধ্যমে যদি জুডিশিয়ারি পরিচালিত হয়, যাদের কথা আমরা বললাম, তাহলে যতই আমরা কড়া আইন করি সেটার মিসইউজ তো তারাই করবে এবং এখনই করছে। আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত সমস্ত জায়গায় আওয়ামী লীগের যারা মানে ফেসিস্টদের যারা দোষর ছিল, বিভিন্ন রকমের যারা হেনিয়াস ক্রাইম করেছে, মানবতা বিরোধী ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সব তো 1-2 বেইল হয়ে যাচ্ছে। এটা আপনারা দেখছেন না? এটা কারা করছে? করছে তো এই ফেসিস্টদের দোসররা। সুতরাং আমরা চাই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কমপ্লিট, কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি, এবং সেটার সুফল জনগণ ভোগ করবে। তবে এই ফেসিস্টদেরকে তার আগেই এই জুডিশিয়ারি থেকে বিদায় করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।